আচ্ছা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি দেখলাম যে ভিডিও শুরু হওয়ার সাথে সাথে তোমরা অলরেডি 200 প্লাস স্টুডেন্ট অ্যাড হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। এটি আমি চাচ্ছি যে আমি যখন আমাদের ক্লাস শো করার সাথে সাথে বা নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে অন্তত 1 থেকে 1,500 শিক্ষার্থী যেন এসে যায়। সো আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ন্যারেশন। ঠান্ডা মাথায়, পেরেশান না হয়ে সুন্দরভাবে ইনশাআল্লাহ আমরা বুঝবো এবং ন্যারেশনে তুমি অ্যানসার করতে পারবে। আমি ইনশাআল্লাহ সেভাবে পড়াবো। সো তোমরা ইতিমধ্যে যারা লাইভে জয়েন হয়েছো সবকিছু নেটে লাইটে সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং শোনা যাচ্ছে দেখা যাচ্ছে কিনা আমাকে চটপট কমেন্টস করে জানিয়ে দাও। কে কোথা থেকে জয়েন হয়েছে সেটা একটা কমেন্টস করে জানিয়ে দাও। প্রত্যেকেই খাতা এবং কলম নিয়ে রেডি হয়ে যাও। আজকে আমরা ন্যারেশন টপিকটি পড়ব এবং আহ, এবং আগামীকালকে থেকে তোমাদের মেগা ক্লাস শুরু হবে। সো আগামীকালকে মেগা ক্লাসের রুটিন, আগামীকাল সহ আমাদের বাংলা পরীক্ষার আগ পর্যন্ত বাংলা প্রথম পত্রের মেগা ক্লাস টোটাল আমি তোমাকে এমন ভাবে প্রিপেয়ার করবো যেন তুমি বাংলাতে এ প্লাস নিশ্চিত করতে পারো আল্লাহর রহমতে। আল্লাহর রহমতে। ওকে, সো ঠিক আছে, সবকিছু এভরিথিং ওকে। এখন যেটি করতে হবে সেটি হচ্ছে সবাই শেয়ার করে দাও। ঠিক আছে, যে অবস্থায় আছি, যত জায়গায় আমরা জয়েন আছি প্রত্যেকে শেয়ার করে দিই, আমরা যেন বিশাল সংখ্যক শিক্ষার্থী ন্যারেশনের ক্লাসটি করতে পারি। আর তুমি এমন কেন বলো তো? তুমি মাইন্ডের ভিতরে সেট আপ করে রাখছো তুমি ন্যারেশন পারবা না। তো তুমি যদি মাইন্ডের ভিতরে সেট আপ করে রাখো তুমি ন্যারেশন পারবা না, তাইলে কি হবে বলো? ওকে, ঠিক আছে, এবার সবাই শেয়ার করি। একদম প্রত্যেকে শেয়ার করতে হবে। আমরা মেগা ক্লাসের রুটিন কিন্তু বলে দিচ্ছি, সবাই খেয়াল করো। আচ্ছা, এখন থেকে এলোমেলো চলা যাবে না, শেষ। এতদিন পর্যন্ত এলোমেলো যা চলেছ আমি কোনো কথা বলিনি এবং আমি চাচ্ছি যে তুমি তোমার মতো করে প্রিপারেশন নাও। আগামীকাল থেকে এলোমেলোর কোনো সুযোগ নেই। আগামীকাল বাংলা মোটামুটি তুমি পড়েছ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি 23 তারিখ থেকে বাংলা প্রিপারেশন নেওয়া শুরু করব। আচ্ছা, 23 তারিখ সন্ধ্যা 7:20 23 তারিখ সন্ধ্যা 7:20 তোমার হবে। আবার বলছি, 23 তারিখ সন্ধ্যা 7:20 তোমার মেগা ক্লাস শুরু হবে। 3 দিনে বাংলা প্রথম পত্র এ প্লাস কনফার্ম। সেক্ষেত্রে সবাই সুন্দর করে বুঝো। 23 তারিখ আমি তাহারই পরে মনে, সোনার তরী, প্রতিদান, ফেব্রুয়ারি 1969, 18 বছর বয়স, এই 5টা কবিতা আমরা শেষ করব। সন্ধ্যা 7:20 শুরু করব, 9টার মধ্যে শেষ হয়ে যাবে। রাত 10টায় তোমাদের একটা পরীক্ষা নিব 23 তারিখে। আচ্ছা, এই তোমরা কি শেয়ার করবে না? এটা কোন ধরনের শেয়ার করে তো সবাই। আচ্ছা, এখন আমরা যেটি দেখবো সেটি হচ্ছে 24 তারিখ। 24 তারিখ, আচ্ছা আমি যে তোমাদের জন্য এই যে এত কষ্ট করব, তো তোমরা মানে একটা শেয়ারও করতে পারবে না, এরকম বিষয়টাকে এমন সম্পর্ক তোমাদের সাথে আমার। 24 তারিখ আমি যেটি করব সেটি হচ্ছে সকাল 10:30। এই রুটিনটি আমার প্রত্যেক বন্ধু বান্ধবীর কাছে থাকতে হবে। সকাল 10:30 আমি পড়াবো বিদ্রোহী, আমি কিংবদন্তির কথা বলছি। বিকাল 3টায় পড়াবো লাল সালু। সন্ধ্যা 7টায় পড়াবো অপরিচিতা, মাসি পিসি এবং বিলাসী। তাহলে 24 তারিখে শিডিউল পেয়ে গেছো এবং রাত 10টায় চমৎকার একটা পরীক্ষা নিব। 25 তারিখ যেটি করব, সকাল 10:30 সিরাজউদ্দৌলা পড়াবো। বিকাল 3টায় রেইনকোট, আমার পথ, মানব কল্যাণ পড়াবো এবং তোমার রাতে একটা ফাইনাল মডেল টেস্ট নিবে এবং রাতে তুমি মোটামুটি ভালো করে পড়বা। আর পরীক্ষার যে আমাদের ওয়েমার্ক আছে এবং আমাদের অন্যান্য যে জিনিসগুলো আছে, আমরা কি কি নিয়ে 100% যেতেই হবে, এগুলো কিন্তু ঠিক করতে হবে। সো আগে ঠিক করে রাখো যে আমার পেন্সিল সহ যা আছে সেগুলো আমি বলে দিব। তার আগে তোমরা একটু এগুলো এখন থেকে ঠিক করে রাখো, ঠিক আছে? অ্যাডমিট কার্ড সহ যা আছে সবকিছু আমরা ঠিক করে রাখবো। এই হচ্ছে আমাদের বাংলা মেগা ক্লাসের শিডিউল।
আমি আশা করব গত বছর আমি এই ক্লাস 7,000 শিক্ষার্থী দিয়ে শুরু করেছি, আমি জানি না এই বছর কত শিক্ষার্থী দিয়ে শুরু করতে পারি। ঠিক আছে, সো তোমাদের প্রত্যেকের আমার অসাধারণ সাপোর্ট লাগবে। ইনশাল্লাহ আমরা মেগা ক্লাস অনেক সুন্দর করে করব। কথা আর বেশি বাড়াবো না, বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আমাদের আজকের ক্লাসটি। আলোচনা করব ন্যারেশন টপিকটি নিয়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যারেশন কিভাবে সহজে আমরা বুঝবো, আমি 3 পর্বে তোমাদের সাথে আলোচনা করব। সবাই সুন্দর করে বুঝবা। কয় পর্বে আলোচনা করব? আমি 3 পর্বে ন্যারেশন আলোচনা করব। সব আবার বলো, কয় পর্বে? হয়নি একসাথে, কয় পর্বে? 3 পর্বে আলোচনা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে এই যে 3 পর্ব আলোচনা করার আগে তোমাকে আমি বুঝে আসলে ন্যারেশন জিনিসটি কি। একজনের কথা আরেকজন গিয়ে আরেকজন থেকে বলে দেওয়া, এটি হচ্ছে ন্যারেশন। তুমি গীবত কি কখনো বুঝো? গীবত, গীবত মানে কি? একজনের কথা আরেকজন গিয়ে আরেকজন থেকে বলে দেওয়া, এটাই তো গীবত এক ধরনের, তাই না? ন্যারেশন সেম একই কথা। ধরুন এই যে আমি তোমাকে বলছি, তোমার নাম হচ্ছে ইসরাত। ইসরাত, আমি তোমাকে বলছি তুমি নুসরাতের কাছে যাও তো, গিয়ে জিজ্ঞেস করো নুসরাত কি করে। তুমি নুসরাতকে জিজ্ঞেস করছো যে কি করো, নুসরাত বলছে আমি ভাত খাই। তুমি আমার কাছে এসে বলছো সে বললো আমি ভাত খাই, মানে ইসরাতের কথাটা আমার কাছে এসে হুবহু বলে দিয়েছো। তো এই যে একজনের কথা আরেকজন গিয়ে আরেকজন থেকে হুবহু বলে দেওয়া, এটি হচ্ছে ন্যারেশন। এখন তুমি যদি সে যা বলে তা যদি বলে দাও, ডিরেক্ট ন্যারেশন। একটু পরিবর্তন করে বললি ইনডিরেক্ট ন্যারেশন। ভাই এটা কি কঠিন? সংজ্ঞাটা কি কঠিন হয়ে গেছে? তো সংজ্ঞা, বইয়ের সংজ্ঞা বসে বসে মুখস্থ করার কোনো দরকার নেই। একজনের কথা আরেকজন গিয়ে আরেকজন থেকে বলে দেয়, এটি হচ্ছে ন্যারেশন। একজনের কথা আরেকজন গিয়ে আরেকজন থেকে যদি হুবহু বলে দেয়, ডিরেক্ট ন্যারেশন। একটু পরিবর্তন করে বলি ইনডিরেক্ট ন্যারেশন। ধরো না, তুমি বললা, মানে ওই যে যার কথা আমার কাছে বলবা, সে বললো যে আমি ভাত খাই। তুমি আমার কাছে এসে বললো যে সে ভাত খায়। তো সে তো এই কথা বলে না, তুমি একটু পরিবর্তন করে বলেছো। আশা করছি সবাই বুঝছো। এখন আসলে আমরা 3 পর্ব আলোচনা করব। প্রথমে ভাইয়া বেসিক বুঝাবো 15 মিনিটের মধ্যে, তারপরে সেন্টেন্স ন্যারেশন, তারপরে প্যাসেজ ন্যারেশন। ইনশাল্লাহ আমরা 1 ঘন্টার মধ্যে শেষ করব। তবে এমন তাড়াহুড়া করব 1 ঘন্টার মধ্যে শেষ না, মানে 1 ঘন্টার মধ্যে বুঝাবো, বাট প্র্যাকটিস করাবো না। তো ইনশাল্লাহ আমরা এমন তাড়াহুড়া করবো না যেটার কারণে আমাদের মূল কথাগুলো আবার বাদ পড়ে যায়। প্রথমে বেসিক তোমাদেরকে আমি 5টা কথা শিখাবো। কয়টা কথা ভাইয়া? 5টা কথা। সবাই 1 নাম্বার, সবাই ভাইয়া বেসিকের 5টা কথা সবাই ধরো। বেসিকের 5টা কথা। বেসিকের 5টা কথার 1 নাম্বার কথা হচ্ছে ভাইয়া, বেসিকে আমরা 5টা কথা শিখবো। 5টা কথার 1 নাম্বার হচ্ছে ভাইয়া এই যে রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ, ইনভার্টেড কমা, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, রিপোর্টিং ভার্বের অবজেক্ট আমাদেরকে চিনতে হবে। দ্বিতীয়ত ভাইয়া 5 প্রকার সেন্টেন্স চিনতে হবে। তৃতীয়ত টেন্সের পরিবর্তন জানতে হবে। চতুর্থত পার্সনের পরিবর্তন জানতে হবে। পঞ্চম কিছু শব্দের পরিবর্তন জানতে হবে। আমি জানি কয়েকজন শিক্ষার্থী আমার উপর বিরক্ত হচ্ছে যে ভাই এত দ্রুত বলেন কেন। সো 1 মিনিট 30 সেকেন্ড বিরতি দিলাম, একটু লিখে নাও যদি লিখতে মন চায় আর কি। জাস্ট এই কতটুকু তোমাকে জাস্ট 10 থেকে 15 মিনিটের মধ্যে বুঝাই দিবে ইনশাল্লাহ। অথচ এটা আমি পেইড ব্যাচে 1 ঘন্টা ক্লাস নিতাম। ভাইয়া রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ, ইনভার্টেড কমা, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, রিপোর্টিং ভার্বের অবজেক্ট তোমাকে চিনতে হবে। 5 প্রকার সেন্টেন্স চিনতে হবে। টেন্সের পরিবর্তন জানতে হবে, পার্সনের পরিবর্তন জানতে হবে, কিছু শব্দের পরিবর্তন জানতে হবে। আচ্ছা, যদি লিখতে না চাও তাহলে একটু ভাইয়া কি একটু আচ্ছা একটু সবাই যদি লিখতে না চাও আর কি, তাহলে স্ক্রিনশট দিয়ে নাও। ওকে, এখন হচ্ছে বেসিক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ধরো না তোমার কাছে এরকম একটা লাইন আসছে, তুমি প্রথমে কি জানবা বলো ভাইয়া? মূল কথাকে রিপোর্টেড স্পিচ বলে, মূল কথার বাহিরের ভার্বকে রিপোর্টিং ভার্ব বলে, রিপোর্টিং ভার্বের আগে যেটা থাকে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, রিপোর্টিং ভার্বের পরে যেটা থাকে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। বুঝাইতে পেরেছি? আচ্ছা, মূল কথাটা ইনভার্টেড কমা এর মধ্যে থাকে, এই যে এটার নাম হচ্ছে ইনভার্টেড কমা। আশা করছি তোমার বেসিকের 1 নাম্বার কথা ক্লিয়ার হয়েছে। যারা ক্লিয়ার হও না আরো 2 বার বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাইয়া বলো, মূল কথাকে রিপোর্টেড স্পিচ বলে, মূল কথার বাহিরের ভার্বকে রিপোর্টিং ভার্ব বলে, মূল কথাকে রিপোর্টেড স্পিচ বলে, মূল কথার বাহিরের ভার্বকে রিপোর্টিং ভার্ব বলে, রিপোর্টিং ভার্বের আগে যেটা সেটা হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, রিপোর্টিং ভার্বের পরে যেটা সেটা হচ্ছে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। মূল কথাটা ইনভার্টেড কমা এর মধ্যে থাকে। আশা করছি সবাই বুঝছো। শেষ। ওকে, আমি বলছি এমন ভাবে পড়াবো তুমি ন্যারেশন 100% পারবা। গতকালকে পড়েছো না, সো কোনো ধরনের কোনো প্রশ্ন করা লাগবে না। দ্বিতীয়ত হচ্ছে ভাইয়া 5 প্রকার সেন্টেন্স তোমাকে চিনতে হবে। আচ্ছা, 5 প্রকার সেন্টেন্স কিভাবে আমরা চিনবো? কার সেন্টেন্স? ভাইয়া মূল কথা,
ভাই মূল কথার সেন্টেন্স না চিনলে তো তুমি পরিবর্তন করতে পারবা না। আচ্ছা, অ্যাসার্টিভ সেন্টেন্স সাবজেক্ট প্লাস ভার্ব দ্বারা শুরু হয়, এটা পাংচুয়েশন মার্কসে পড়েছে, এই কারণে আমি দ্রুত বলে যাব। ইন্টারগেটিভ সেন্টেন্স ডাব্লিউএইচ ওয়ার্ড অথবা অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়। ইম্পারেটিভ সেন্টেন্স ভার্বের বেস ফর্ম অথবা লেট দ্বারা শুরু হয়। অপটেটিভ সেন্টেন্স মে অথবা লং দ্বারা শুরু হয়। এক্সক্লামেটরি সেন্টেন্স ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু হয় অথবা আশ্চর্যবোধক শব্দ দ্বারা শুরু হয়। মূল কথার সেন্টেন্স যদি তুমি না চিনো তাহলে তুমি সঠিক উত্তর দিতে পারবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। অ্যাসার্টিভ সেন্টেন্স সাবজেক্ট প্লাস ভার্ব দ্বারা শুরু হয়। ইন্টারগেটিভ সেন্টেন্স ডাব্লিউএইচ ওয়ার্ড অথবা অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়। ইম্পারেটিভ সেন্টেন্স ভার্বের বেস ফর্ম অথবা লেট দ্বারা শুরু হয়। অপটেটিভ সেন্টেন্স মে অথবা লং দ্বারা শুরু হয়। এক্সক্লামেটরি সেন্টেন্স ডাব্লিউএইচ ওয়ার্ড অথবা আশ্চর্যবোধক শব্দ দ্বারা শুরু হয়। আমি তোমাকে একটু এখানে দেখাই। ধরো না, এটা তো মূল কথাই যে ভাইয়া আই এম রিডিং এ বুক নাও, এটা কোন ধরনের সেন্টেন্স ভাইয়া বলো তো আমাকে? এটা অ্যাসার্টিভ সেন্টেন্স সাবজেক্ট প্লাস ভার্ব দ্বারা শুরু হয়েছে। এখন এখানে যদি থাকো হোয়াট ইজ ইউর নেম, তাহলে এটা ইন্টারগেটিভ হইতো। এখানে যদি হইতো ওপেন দ্য ডোর, এটা ইম্পারেটিভ হইতো। এখানে মে আল্লাহ ব্লেস ইউ, অপটেটিভ হইতো। এখানে যদি হোয়াট আ বিউটিফুল গার্ল শি ইজ, তাহলে কিন্তু এক্সক্লামেটরি হইতো। মানে এই যে মূল কথাটা কোন ধরনের সেন্টেন্স, এটা তোমাকে কিন্তু ভাইয়া চিনতে হবে। তৃতীয়ত আমরা এখন বেসিকের 1 নম্বর বুঝছি রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ, ইনভার্টেড কমা, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, রিপোর্টিং ভার্বের অবজেক্ট। দ্বিতীয় হচ্ছে ভাইয়া 5 প্রকার সেন্টেন্স চিনলাম। তৃতীয় হচ্ছে টেন্সের পরিবর্তন। বিসমিল্লাহির রহমানির রহিম। মূল কথা যদি প্রেজেন্ট ডেফিনিটে থাকে আমরা সেটাকে নিয়ে যাব পাস্ট ইনডিফিনিটে। মূল কথা প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকলে আমরা নিয়ে যাব পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্টে থাকলে আমরা নিয়ে যাব পাস্ট পারফেক্টে। সো আবার বলো, প্রেজেন্ট ডেফিনিট হইলে নিব পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস হইলে পাস্ট কন্টিনিউয়াস। মূল কথাটা যদি প্রেজেন্ট ডেফিনিট থাকে আমরা নিব পাস্ট ইনডিফিনিটে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকলে আমরা নিব পাস্ট কন্টিনিউয়াসে, প্রেজেন্ট পারফেক্টে থাকলে আমরা নিব পাস্ট পারফেক্টে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে থাকলে আমরা নিব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে, পাস্ট ইনডিফিনিট থাকলে আমরা নিব পাস্ট পারফেক্টে, পাস্ট কন্টিনিউয়াসে থাকলে আমরা নিব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। তার মানে কি, প্রেজেন্ট থাকলে পাস্ট, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বুঝাইতে পেরেছি? সবাই আল্লাহর রহমতে বুঝছি? তাইলে ভাইয়া আরেকবার ভাইয়া আসো, যেটি ভাইয়া তোমাদেরকে বলেছি রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ, ইনভার্টেড কমা, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, রিপোর্টিং ভার্বের অবজেক্ট আমরা চিনছি। 5 প্রকার সেন্টেন্স চিনছি। টেন্সের পরিবর্তন মানে প্রেজেন্ট থাকলে পাস্ট, আর পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আশা করছি সবাই বুঝতে পেরেছ। এবার হচ্ছে পার্সনের পরিবর্তন। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, পার্সনের পরিবর্তন আমরা এখন যেটি দেখব, সবাই এটি খেয়াল করো। পার্সনের পরিবর্তন, পার্সন কত প্রকার আমি বলছি, আজকে অতিরিক্ত কথা বলা যাবে না। পার্সন 3 প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ভাইয়া ফার্স্ট পার্সন আমরা জানি আই উই, মানে আমি, আমরা, আই উই, এগুলো ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন হচ্ছে ভাই ইউ, তুমি, তোমরা। আর আমি, আমরা, তুমি, তোমরা স্যার আর যা আছে সব হচ্ছে থার্ড পার্সন। এখন এই ন্যারেশনের পার্সনের পরিবর্তনটা এখন আমরা শিখবো। হ্যাঁ, আচ্ছা এবার আমরা সেটি দেখবো ভাইয়া, পার্সনের পরিবর্তনটা সবাই সুন্দর করে বুঝবা। দেখবা যে একটু পরে তুমি প্রত্যেকটাই পরিবর্তন করতে পারবা। ভাইয়া পার্সনের পরিবর্তন হবে মূল কথায়। ভাইয়া এই যে ভাইয়া আই এম এ ডক্টর, আই এম এ ডক্টর, মূল কথার যদি ফার্স্ট পার্সন থাকে সেটা রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করবে। ভাই সবাই একটু খেয়াল করে বলো, মূল কথার এটা যদি আমি বুঝাইতে পারি তুমি ন্যারেশন ইনশাআল্লাহ পারবা। ওকে, বলো মূল কথার ফার্স্ট পার্সন, সবাই একটু ভাইয়া বলো, মূল কথায় ফার্স্ট পার্সন রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করবে। যদি এই যে ভাইয়া মূল কথার ফার্স্ট পার্সন কাকে ফলো করবে? রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে। এখন এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যেহেতু থার্ড পার্সন আছে, তাহলে এই যে ভাইয়া এটাও থার্ড পার্সনে চলে যাবে। আই এর থার্ড পার্সন মানে আমি, আমি এর থার্ড পার্সন হচ্ছে সে, তাহলে আইটা হয়ে যাবে হি। দেখো কত সহজে তুমি পারবা। এম প্রেজেন্ট, প্রেজেন্ট হয়ে যাবে পাস্ট, তাহলে এম হয়ে যাবে ওয়াজ। আমি এটা তো বুঝাবো না, এটা তো আমরা পরে বুঝাবো, জাস্ট আমি পার্সনের পরিবর্তনটা দেখাচ্ছি। বলো মূল কথার ফার্স্ট পার্সন রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করে। ওকে ভাইয়া, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যে পার্সন আছে এটাও সেই পার্সনে চলে যাবে। যেহেতু রিপোর্টিং ভার্বের সাবজেক্ট থার্ড পার্সন আছে, এটাও থার্ড পার্সনে চলে যাবে। এবারে বলো ভাইয়া, মূল কথার সেকেন্ড পার্সন রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ফলো করে। মূল কথার সেকেন্ড পার্সন, এই যে ভাই ইউ আর এ গুড স্টুডেন্ট, এটা ইউ কোন পার্সন? সেকেন্ড পার্সন। মূল কথার সেকেন্ড পার্সন রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ফলো করবে। রিপোর্টিং ভার্বের অবজেক্ট যেহেতু থার্ড ফার্স্ট পার্সন আছে, যে ভাই মি ফার্স্ট পার্সন,
তাহলে ইউ ইউ এটিও ফার্স্ট পারসনে চলে যাবে, ইউ এর ফার্স্ট পারসন হচ্ছে আই। আবার আরো একবার বলবো, মূল কথার সেকেন্ড পারসন রিপিটিং ভার্বের অবজেক্টকে ফলো করে। রিপিটিং ভার্বের অবজেক্ট যেহেতু ফার্স্ট পারসন আছে, ইউ ফার্স্ট পারসনে চলে যাবে, ইউ এর ফার্স্ট পারসন হচ্ছে আই। আর তো তুমি মনে করো যে মানে প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। আমি এখন পার্সনের পরিবর্তন বুঝাচ্ছি। বলো, মূল কথার ফার্স্ট পারসন রিপিটিং ভার্বের সাবজেক্টকে ফলো করবে, মূল কথার সেকেন্ড পারসন রিপিটিং ভার্বের অবজেক্টকে ফলো করবে, মূল কথার থার্ড পারসনের কোনো পরিবর্তন হবে না, যা থাকবে যা আছে তাই থাকবে। শেষ। সব এটা মুখস্থ করো। বলো, মূল কথার ফার্স্ট পারসন রিপিটিং ভার্বের সাবজেক্টকে ফলো করবে, মূল কথার সেকেন্ড পারসন রিপিটিং ভার্বের অবজেক্টকে ফলো করবে, মূল কথার থার্ড পারসনের কোনো পরিবর্তন হবে না। আশা করছি সবাই বুঝছো। এবার হচ্ছে ভাইয়া কিছু শব্দের পরিবর্তন, এটি সব জায়গায় থাকবে না। কিছু শব্দের পরিবর্তনটা আমরা তোমাদেরকে পিডিএফ দিয়ে দিব, সেখান থেকে মুখস্থ করবা। দিস থাকলে হয়ে যাবে দ্যাট, নাও থাকলে হয়ে যাবে দেন, টুডে থাকলে দ্যাট ডে, ইস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে, টুনাইট থাকলে দ্যাট নাইট। মানে কিছু শব্দের পরিবর্তন, এটা নাম আমি দিয়েছি, কিছু শব্দের পরিবর্তন। এটি আমরা একবার পড়লে আমাদের মুখস্থ হয়ে যাবে। আজকের এই ক্লাসটা 1 ঘন্টার ক্লাস, মানে 1 ঘন্টা করে তুমি অন্তত সিদ্ধান্ত নিবে তুমি কি ন্যারেশনের উত্তর দিবে নাকি দিবে না। আমি বলছি বেসিক একদম প্র্যাকটিস প্যাসেজ সব ক্লিয়ার করে দিবে ইনশাল্লাহ। তাহলে ভাই বেসিক তোমার ক্লিয়ার কিনা, এবার আমরা সেন্টেন্স ন্যারেশনে যাব। সব আমাকে একটু বলো বেসিক ক্লিয়ার কিনা, বলো বেসিক 5 কথা তোমার ক্লিয়ার কিনা। 1 নাম্বার রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ। সবাই একটু ভাইয়া রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ, ইনভার্টেড কমা, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, রিপোর্টিং ভার্বের অবজেক্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। 2 নাম্বার 5 প্রকার সেন্টেন্স চিনতে হবে। 3 নাম্বার টেন্সের পরিবর্তন জানতে হবে। 4 নাম্বার পার্সনের পরিবর্তন জানতে হবে। 5 নাম্বার কিছু শব্দের পরিবর্তন জানতে হবে। এটা হচ্ছে বেসিক। এটি কি বলো তো আমাকে? বেসিক। বলো বেসিক সবার ক্লিয়ার? সবাই বলতে হবে বেসিক একটু ক্লিয়ার কিনা দেখো তো ভাইয়া, যে আমি রিপোর্টিং ভার্ব চিনি কিনা, রিপোর্টেড স্পিচ চিনি কিনা, ইনভার্টেড কমা চিনি, রিপিটিং ভার্বের সাবজেক্ট চিনি, রিপিটিং ভার্বের অবজেক্ট চিনি, 5 প্রকার সেন্টেন্স চিনি, টেন্সের পরিবর্তনটা মুখস্থ হয়েছে, পার্সনের পরিবর্তনটা আমি বুঝেছি, কিছু শব্দের পরিবর্তনটা বুঝেছি। একটু সবাই এটা দেখো তো। আচ্ছা, এবার সবাই একটু খেয়াল করো, এই উদাহরণ মাধ্যমে আমরা বিষয়টি দিলে আরেকবার দেখি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেইড হচ্ছে রিপোর্টিং ভার্ব, গালিব হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, মি হচ্ছে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। এই আই এম রিডিং এ বুক নাও এটি হচ্ছে রিপোর্টেড স্পিচ, এই যে এটা হচ্ছে ইনভার্টেড কমা এটা। দ্বিতীয় হচ্ছে ভাইয়া এই যে মূল কথা, এটা হচ্ছে কোন ধরনের সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। তৃতীয় হচ্ছে টেন্সের পরিবর্তন, আই এম রিডিং এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। চতুর্থ হচ্ছে পার্সনের পরিবর্তন, আই কোন পার্সন? ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন কাকে ফলো করে? সাবজেক্ট। সাবজেক্ট যেহেতু থার্ড পার্সন আছে, আই থার্ড পার্সন চলে যাবে, আই থার্ড পার্সন হচ্ছে হি। এম রিডিং এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াসে। এম রিডিং হয়ে যাবে, বলো এম রিডিং হয়ে যাবে ওয়াজ রিডিং। নাও এই যে কিছু শব্দের পরিবর্তন, নাও থাকলে হয়ে যাবে দেন। এই হচ্ছে বেসিক বুঝাইলাম, শেষ। আশা করছি বেসিক তোমার বুঝছো। এবার আমরা সেন্টেন্স ন্যারেশনে যাব। ওকে, আচ্ছা এবার সবাই লিখো ভাইয়া সেন্টেন্স ন্যারেশন। পানি খেয়ে নাও সবাই। এখন আমরা পড়বো সেন্টেন্স ন্যারেশন, তারপর প্যাসেজ ন্যারেশন। আচ্ছা ভাইয়া প্যাসেজ কি দিয়ে তৈরি হয়? সেন্টেন্স দিয়েই তো। তো সেন্টেন্স পরিবর্তন জানলে তুমি প্যাসেজ এমনি পারবা। সবাই লেখো। এখন হচ্ছে সেকেন্ড পার্ট, সেকেন্ড পার্ট সেন্টেন্স ন্যারেশন। সবাই আমার সাথে চিল্লে বলতে হবে, বলো কিয়ামত পর্যন্ত ন্যারেশনে 5 জায়গা পরিবর্তন হবে। বলো বলে রিপোর্টিং ভার্ব, ইনভার্টেড কমা, পার্সন, টেন্স, কিছু শব্দ। কিয়ামত পর্যন্ত ন্যারেশনে, সেন্টেন্স ন্যারেশনে এখানে লিখো, সবাই লিখো। গালিবে বলছে কিয়ামত পর্যন্ত ন্যারেশনে 5 জায়গা পরিবর্তন হবে। কয় জায়গা? 5 জায়গা। কি কি? সবাই এটা এখন মুখস্থ করতে হবে। সবাই এটা মুখস্থ করো যে গালিবে বলছে, ভাইয়া গালিবে বলছে কিয়ামত পর্যন্ত ন্যারেশন 5 জায়গা। তোমরা কি শেয়ার করবে না? গালিবে বলছে কিয়ামত পর্যন্ত ন্যারেশন 5 জায়গা পরিবর্তন হবে। রিপোর্টিং ভার্ব, ইনভার্টেড কমা, পার্সন, টেন্স, কিছু শব্দ। এখানে তোমার কিছু শব্দটা সবসময় থাকে না, বুঝছো? বাট এই 5টার বাইরে কোনো কিছু পরিবর্তন হবে না। সবাই লিখে ফেলি। আমাদের ছোট ভাই গালিব ভাই বলছে কিয়ামত পর্যন্ত ন্যারেশনে 5 জায়গায় পরিবর্তন হবে। রিপোর্টিং ভার্ব, ইনভার্টেড কমা, পার্সন, টেন্স, কিছু শব্দ। সবাই চিল্লে বলতে হবে গালিব ভাই বলছে কিয়ামত পর্যন্ত ন্যারেশনে 5 জায়গায় পরিবর্তন হবে। রিপোর্টিং ভার্ব, ইনভার্টেড কমা, পার্সন, টেন্স, কিছু শব্দ। ওকে, গালিবে বলছে ন্যারেশন 5 জায়গায় পরিবর্তন হবে। রিপোর্টিং ভার্ব, ইনভার্টেড কমা, পার্সন, টেন্স, কিছু শব্দ। আশা করছি সবার এটা মুখস্থ হয়েছে।
ইতিমধ্যে আমাদের গালিবে আমাদেরকে 3টা পড়াই ফেলছে, আর 2টা এখন আমরা পড়বো। ইতিমধ্যে আমাদের গালিবে আমাদেরকে যেটা যেটা পড়াইছে সেটা হচ্ছে আমাদেরকে পার্সন পড়াইছে, টেন্স পড়াইছে এবং কিছু শব্দ পড়াই ফেলছে। সো আমাদের আর এটা শেখা লাগবে না। এখন আমাদেরকে পড়তে হবে রিপোর্টিং ভার্ব এবং ইনভার্টেড কমা। এই 2টা পড়লে আমাদের ইনশাআল্লাহ ন্যারেশন, সেন্টেন্স ন্যারেশন হয়ে যাবে। তারপর আমরা চলে যাব অ্যাকশনে। কি শানে ভাইয়া? 2 শান নাকি অ্যাকশন? ওকে, হ্যাঁ, গ্যালিপি বলছে কিয়ামত পর্যন্ত ন্যারেশনে 5 জায়গায় পরিবর্তন হবে। ওকে, একটু মজা করবো মাঝে মাঝে, কিন্তু সেটা আমরা বুঝছো, সেট। তাইলে সবাই আমার মতো এখন লিখবা, ঠিক আছে? সবাই লিখো। প্রথম কথা হচ্ছে মূল কথাটা যদি অ্যাসার্টিভ হয়, এই যে ভাইয়া মূল কথাটা যদি অ্যাসার্টিভ হয়, সবাই লিখে, এখানে লিখে অ্যাসার্টিভ, তাহলে রিপিটিং ভার্বের পরিবর্তন হবে টোল্ড, আর ইনভার্টেড কমার পরিবর্তন হবে দ্যাট। দ্রুত লিখে ফেলবে। মূল কথাটা যদি অ্যাসার্টিভ হয় তাহলে এই যে রিপোর্টিং ভার্ব সেড আছেন এটাকে কান চেপে ধরে সরাই দিয়ে এখানে দিবা টোল্ড, এই যে ইনভার্টেড কমা আছেন এখানে দিবা দ্যাট। ওকে, এবার মূল কথা যদি ইন্টারগেটিভ হয়, সবাই লিখবে ইন্টারগেটিভ। ভাইয়া বোঝা যায়? বোঝা যায়? মূল কথাটা যদি ইন্টারগেটিভ হয়, মূল কথা যদি ইন্টারগেটিভ হয় তাহলে রিপোর্টিং ভার্বের মূল কথা এখানে মূল কথাটা যদি ইন্টারগেটিভ হয়, আমি বলছি আমি ন্যারেশন আজকে বুঝাবোই ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। মূল কথা যদি ইন্টারগেটিভ হয় রিপোর্টিং ভার্বের পরিবর্তে বসবে আস্কড, ইনভার্টেড কমার পরিবর্তে বসবে ইফ। আর ভাইয়া ইন্টারগেটিভ সেন্টেন্স কয়ভাবে শুরু হয়? 2 ভাবে। যদি ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ডটাই বসবে ইনভার্টেড কমার পরিবর্তে, আর যদি ডাব্লিউএইচ ওয়ার্ড না থাকে তাহলে বসবে ইফ। তার মানে কখন ইফ বসবে? বলো অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হলে, বলো ইন্টারগেটিভ সেন্টেন্সটা যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয় তাহলে আমরা এখানে দেব ইফ, আর ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা বসলে ডাব্লিউএইচ ওয়ার্ডটাই দিয়ে দিব, শেষ। তাহলে তোমার মুখস্থ হয়েছে কিনা দেখো, বলো টোল্ড, দ্যাট, আস্কড, ইফ, ডাব্লিউএইচ ওয়ার্ড। এবার ধরবে ইম্পারেটিভ। মূল কথাটা যদি ইম্পারেটিভ হয়, আমরা কিন্তু প্র্যাকটিসও করব সেটা। মূল কথাটা যদি ইম্পারেটিভ হয় তাহলে এখানে বসবো অর্ডারড, আর এখানে বসাবো ভাইয়া এই রিপোর্টিং ভার্বের পরিবর্তে বসাবো অর্ডারড, আর ভাইয়া ইনভার্টেড কমার পরিবর্তে বসাবো টু, অথবা ভাইয়া নট টু। ভাইয়া লেখা বোঝা যায়? জায়গা কম তো ভাইয়া, কি বসাবো বলো? টু অথবা নট টু। আচ্ছা, এখানে লেট দিয়ে শুরু হইলে দ্যাট, সেটা আমি বলবো, সমস্যা নেই। আগে তুমি এটা মুখস্থ বলো। অ্যাসার্টিভ টোল্ড, দ্যাট, ইন্টারগেটিভ হলো আস্কড, ইফ, ডাব্লিউএইচ ওয়ার্ড, ইম্পারেটিভ হলো অর্ডার, টু, নট টু। হ্যাঁ বোধক হইলো টু, না বোধক হইলো নট টু। ওকে ভাইয়া, এবার হচ্ছে ভাইয়া অপটেটিভ। কি টেটিভ ভাইয়া? অপটেটিভ। যদি মূল কথাটা অপটেটিভ হয় তাহলে এখানে বসবে উইজড, উইজড অথবা প্রেড। তো তোমাকে একটা সে বলো উইজড, এখানে বসবে ভাইয়া দ্যাট। বুঝে গেছে? যদি এখানে ওই যে মে আল্লাহ ব্লেস ইউ এই ধরনের বাক্য, যে মে অথবা লং দ্বারা যদি শুরু হয়, এখানে আমরা রিপিটিং ভার্বের পরিবর্তে দেব উইজড, আর ইনভার্টেড কমার পরিবর্তে দিব দ্যাট। কত রুলস, হাজার হাজার রুলস পড়ছো না, কোনো রুলস লাগবে না। দেখো ভাইয়া কিভাবে পরিবর্তন করে। ওকে, তাহলে ভাইয়া বলো অ্যাসার্টিভ হইলে টোল্ড, দ্যাট। এখন সবাই মুখস্থ করো। এই মুখ বন্ধ করে বসে থাকো কেন? এমনি এরকম হয়েছে বলো তো? কথা বলতে পারো? বলো আমার সাথে, বলো অ্যাসার্টিভ হইলে টোল্ড, দ্যাট, ইন্টারগেটিভ হইলে আস্কড, ইফ অথবা ডাব্লিউএইচ ওয়ার্ড, ইম্পারেটিভ হইলে ভাই অর্ডার, টু, নট টু, অপটেটিভ হইলে ভাই উইজড, দ্যাট। এবার এক্সক্লামেটরি হইলে এখানে যেহেতু জায়গা না, আমি এই দিক দিয়ে লিখি, তুমি ধরে নাও এখানে আবার বলবো যে গালিব ভাই দেখছে ওই দিকে লিখছে, বুঝছো? এরকম করিও না। এক্সক্লামেটরি হইলে ইনভার্টেড কমার পরিবর্তে বসবো, রিপিটিং ভার্বের পরিবর্তে আমরা বসাবো এক্সক্লেমড উইথ জয় অথবা সরো। দেখো এক্সক্লেমড উইথ জয়, আনন্দ বুঝাইলে দিলে জয়, দুঃখ বুঝাইলে দিবে সরো, আশ্চর্য বুঝাইলে অন্ডার, আর ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। হয়ে গেছে তোমার। তাই বলো তো ভাইয়া, টোল্ড, দ্যাট, আস্কড, ইফ অথবা ডাব্লিউএইচ ওয়ার্ড, অর্ডার, টু, নট টু, উইশড, দ্যাট, এক্সক্লেম উইথ জয় অথবা সর অথবা অন্ডার, দ্যাট। মুখস্থ। এখন আমার সাথে সেন্টেন্স ন্যারেশন পরিবর্তন করবা সবাই, ঠাস ঠাস পরিবর্তন করে ফেলবা, সময় নেই তো, বুঝলি? সবার এটা মুখস্থ।
নিশিতা বলে আমি বকলে মানে তোমরা বকলে নাকি আমি শুনবো না। না আমি তো শুনবো, শুনবো তো। আমার ওই যে ভাইয়া এই যে কি জানো, মনের শুনেই বড় শোনা, বুঝো নাই? আচ্ছা, এবার আমরা চলো সেন্টেন্স ন্যারেশন পরিবর্তন শুরু করে দিই। সবাই এটা পরিবর্তন করো। আমি তোমাদের কমেন্টস বেশি নিব না ভাই, এখানে কোনো কমেন্টস এর ক্লাস না যে শুধু কমেন্টস নিব, আমার ভিউ বেশি হবে, রিচ বেশি হবে, সেটা না। বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যারেশনে কয় জায়গায় পরিবর্তন হবে? 5 জায়গা। রিপিটিং বার, তোমার ন্যারেশন দেখার সাথে সাথে আর স্টুডেন্ট যখন পড়াবে ঠিক আমি যেভাবে পড়াচ্ছি এভাবে পড়াবে। রিপিটিং বার, ইনভার্টেড কমা, পারসন, টেন্স, কিছু শব্দ পরিবর্তন করো। বলো এটা যেহেতু কি অ্যাসার্টিভ, তাহলে এটার পরিবর্তে হবে টোল্ড। ইনভার্টেড কমার পরিবর্তে হবে দ্যাট। আইয়ের পরিবর্তে হবে ফার্স্ট পারসন সাবজেক্টকে ফলো করে, সাবজেক্ট যদি থার্ড পারসন আছে আই থার্ড পারসন চলে যাবে, আই থার্ড পারসন হি। এম রিডিং হয়ে যাবে ওয়াজ রিডিং। আর নাও থাকলে হচ্ছে দেন। হয়ে গেছে না ভাইয়া? বলো গালিব টোল্ড, টোল্ড এর পরে কিন্তু টু বসবে না। বলো গালিব টোল্ড মি দ্যাট হি ওয়াজ রিডিং এ বুক দেন। হয়ে গেছে। তাহলে অ্যাসার্টিভ তোমার ক্লিয়ার কিনা দেখো তো। আর তোমরা সেন্টেন্স ন্যারেশনে এই যে বক্স আছে না, বক্সের নিচে দিয়ে লেখো যে ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশন করার সময় সকল সেন্টেন্স অ্যাসার্টিভ হয়ে যাবে। এই কথা আপাতত লিখ। ডিরেক্ট ন্যারেশন থেকে যখন আমরা ইনডিরেক্ট করব, ধরো না তুমি ইন্টারগেটিভ সেন্টেন্স যখন ইনডিরেক্ট ন্যারেশন করবা সেটা অ্যাসার্টিভ হয়ে যাবে। ইম্পারেটিভ সেন্টেন্সকে ইনডিরেক্ট করবে অ্যাসার্টিভ হয়ে যাবে। অপটেটিভ সেন্টেন্স ইনডিরেক্ট করবে অ্যাসার্টিভ হয়ে যাবে। এক্সক্লামেটরি সেন্টেন্সকে ইনডাইরেক্ট করবে অ্যাসার্টিভ হয়ে যাবে। মানে ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশন করলে সকল সেন্টেন্স অ্যাসার্টিভে করতে হবে। তখন আর কোনো সেন্টেন্স ইন্টারগেটিভও থাকবে না, ইম্পারেটিভ থাকবে, অপটেটিভ থাকবে না, এক্সক্লামেটরি থাকবে না। ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশন করার সময় সকল সেন্টেন্সের পরিচয় হবে সে অ্যাসার্টিভ। আচ্ছা, এই কথা বুঝছো কিনা? না বুঝলে একটু পরে প্র্যাকটিস দেখাবো। সবাই অ্যাসার্টিভ ইনশাআল্লাহ সবাই পারবা। এবার হচ্ছে ইন্টারগেটিভ একটা প্র্যাকটিস করে দাও তো আমাকে। অ্যাসার্টিভ সবাই ইনশাআল্লাহ পারবা। এবার হচ্ছে ইন্টারগেটিভ, আমি তোমাদেরকে প্র্যাকটিস করে দিচ্ছি। ভাই ন্যারেশনে কয় জায়গায় পরিবর্তন হবে? 5 জায়গায়। এই যে রিপিটিং ভার্ব, ইনভার্টেড কমা, পারসন, টেন্স, এখানে কিছু শব্দ নাই, পরিবর্তন করো সবাই। কিছু শব্দ না থাকলে তো কোনো টেনশন নেই। হি সেড টু মি ডু ইউ টেক টি, কোন ধরনের সেন্টেন্স? ইন্টারগেটিভ। ইন্টারগেটিভ বলে এখানে সেড এর পরিবর্তে আস্কড। এখানে ইনভার্টেড কমার পরিবর্তে যেহেতু ডাব্লিউ শর্ট নাই তাহলে হবে ইফ। এবার এই যে ভাইয়া ডু ইউ টেক টি, এটা কোন ধরনের সেন্টেন্স ভাইয়া? ডু ইউ টেক টি এটা তো হচ্ছে ইন্টারগেটিভ। আমাদের গালিব ভাইয়া বলছে ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশন করার সময় আর কোন সেন্টেন্স ইন্টারগেটিভ বা ইম্পারেটিভ অপটেটিভ থাকবে না, সকল সেন্টেন্স অ্যাসার্টিভ হয়ে যাবে। সো অ্যাসার্টিভ তো ডু দ্বারা শুরু হয় না, কেটে দাও, দিয়েছো। অ্যাসার্টিভ সাবজেক্ট দ্বারা শুরু হয়, হ্যাঁ। তাহলে বল ইউ কোন পারসন? সেকেন্ড পারসন। কাকে ফলো করে? অবজেক্ট। অবজেক্ট যেহেতু ফার্স্ট পারসন আছে ইউ ফার্স্ট পারসনে চলে যাবে। ইউর ফার্স্ট পারসন হচ্ছে আই। টেক প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট, আই টুক টি। এখন আর প্রশ্নবোধক চিহ্ন টিহ্ন থাকবে না। হয়ে গেছে না ভাইয়া? বলো হি আস্কড মি ইফ আই টুক টি। বুঝছি। ওকে, হি আস্কড মি ইফ আই টুক টি, মানে বুঝছো ইউটা আই হবে কেন? হয়ে যাবে সেকেন্ড পারসন অবজেক্টকে ফলো করে। অবজেক্ট যেহেতু ফার্স্ট পারসন আছে ইউ ফার্স্ট পারসন চলে যাবে। তুমি, তোমার ফার্স্ট পারসন আমি, বুঝলি? এর টেক হয়ে যাবে টুক। আশা করছি সবাই বুঝছো। আমি তো বেশি মানে তোমাদের থেকে বেশি নিব না, বুঝলি? সবাই আল্লাহর মধ্যে বুঝছি। ভাইয়া বুঝছি। এবার সবাই খেয়াল করো, গালিব সেড টু মি হোয়ার ডিড ইউ গো ইস্টারডে। ভাই কয় জায়গায় পরিবর্তন হবে? 5 জায়গায়। রিপিটিং ভার্ব, ইনভার্টেড কমা, পারসন, টেন্স, কিছু শব্দ, এই 5 জায়গায় পরিবর্তন হবে। তো মজার ব্যাপার হচ্ছে তোমরা যদি ভাইয়ের এই সেন্টেন্স ন্যারেশন বুঝো, দেখবা যে প্যাসিভ ন্যারেশন এত সহজে করতে পারবা। ওকে, আচ্ছা শুনো, রাস্তা দিয়ে যখন তুমি চলাফেরা করো তখন অনেকে অনেক কথা বলো, তুমি সব কথা রিপ্লাই দাও। তাহলে এখানেও কিন্তু ভাইয়া অনেকে আসবে রিপ্লাই মানে কমেন্ট করবে, সবার রিপ্লাই দিলে কিন্তু তোমার উদ্দেশ্য হাসিল হবে না, বুঝো নেই? তুমি কিন্তু পড়তে আসছো এবং এ প্লাস নিশ্চিত করতে হবে, সবগুলো টপিক শেষ করতে হবে, অনেকে পাস নিশ্চিত করতে হবে, অনেকে মোটামুটি ভালো রেজাল্ট করতে হবে। সেই লক্ষ্যে থাকো, কারোর রিপ্লাই দেওয়া লাগবে না। ভাই সেটের পরিবর্তে যেহেতু এটা ইন্টারগেটিভ, সেটের পরিবর্তে আস্কড। এই যে যেহেতু ডাব্লিউ শর্ট আছে তাহলে ডাব্লিউ শর্ট থেকে যাবে, আর ইফ বসবে না। এবার এই যে ভাইয়া ডিড ইউ গো স্টার্ট, এটা কোন ধরনের সেন্টেন্স? ইন্টারগেটিভ। ইন্টারগেটিভ তো থাকবে না, এটা অ্যাসার্টিভ হয়ে যাবে। অ্যাসার্টিভ ডিড দ্বারা শুরু হয় না, কেটে দাও। বলো ইউ কোন পারসন? সেকেন্ড পারসন। কাকে ফলো করে? অবজেক্ট। অবজেক্ট যেহেতু ফার্স্ট পারসন আছে ইউ ফার্স্ট পারসন, ইউ ফার্স্ট পারসন আই। গো ভাইয়া এই ডিড ইউ গো এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স।
এখন আমি প্লিজ ভাইয়া যারা বলবা যে ভাই এটা বুঝি না আমি পারবো না এখন ভাইয়া, ডিড ইউ গো এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে পাস্ট পারফেক্ট, সো হবে আই হ্যাড গন। স্টার্টে থাকলে কি হবে, দা প্রিভিয়াস ডে, দা প্রিভিয়াস ডে। আমি পুরোটা লিখলাম না, জাস্ট বুঝাইলাম, তাহলে তুমি বুঝছো কিনা দেখো তো। গালিব আস্কড মি হোয়ার আই হ্যাড গন দা প্রিভিয়াস ডে, সহজ না ভাইয়া? এটা কিন্তু ডিড ইউ গো এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, সবাই বুঝছি? তাহলে ইন্টারগেটিভ ক্লিয়ার। বিশ্বাস করো তুমি যদি এই দুইটা বুঝো, ন্যারেশনের যত ইন্টারগেটিভ আসবে কেউ তোমাকে আটকাতে পারবে না। যে আমি একটু পরে বোর্ড কোশ্চেন দেখাবো। এই স্টার্টের পরিবর্তন কি হয়েছে তোমরা এটা মুখস্থ করো না, স্টার্ট হচ্ছে কিছু শব্দের পরিবর্তন, বুঝো? আচ্ছা বুঝছি ভাইয়া, ওকে। এবার হচ্ছে ভাইয়া অপটেটিভ সেন্টেন্স, সবাই খেয়াল করো। অপটেটিভ সেন্টেন্স ভাইয়া কয় জায়গায় পরিবর্তন হবে বলো? সেড, ইনভার্টেড কমা, পারসন, টেন্স, কিছু শব্দ তো এখানে আর লাগবে না। এখানে দেখো কিভাবে পরিবর্তন হবে, যেহেতু এটা অপটেটিভ, অপটেটিভ সেন্টেন্সে গালিব বলছে সেটা হবে উইশড, ইনভার্টেড কমার পরিবর্তন হবে দ্যাট। এবার ভাইয়া মে ইউ বি হ্যাপি, এখন তো ভাইয়া মে দ্বারা তো শুরু হবে, আগে পারসন দ্বারা, ইউ কোন পারসন? সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন কাকে ফলো করে? অবজেক্ট। অবজেক্ট তো ফার্স্ট পারসন, ইউ ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন আই। আই অপটেটিভ সেন্টেন্স যদি হয় তখন সবসময় সাবজেক্টের পরে একটা মাইট লিখবা, মাইট। মাইট লিখে বার থেকে শেষ পর্যন্ত লিখে দিবা বি হ্যাপি। ভাই কি বুঝাইতে পেরেছি বলো? অপটেটিভ সেন্টেন্সে ভাইয়ের সাথে আমার বলো ভাইয়া, অপটেটিভ সেন্টেন্সে কি করব প্লিজ, কারো যেন মাথার উপর দিয়ে না যায়। তা আমার না ডাক্তার, তো তুমি যদি বেশি বুঝো তাইলে তো হবে না, আমি প্যাসেজ নারেশন বোঝানোর জন্য তো সেন্টেন্স নারেশন বুঝাচ্ছি। ভাই বলো অপটেটিভ সেন্টেন্সে, ভাইয়া বলো অপটেটিভ সেন্টেন্সে, সবাই বলতে হবে। এখনো তো আমাদের 35 মিনিট, 40-45 মিনিটের ভিতরে বেসিক সব প্যাসেন্টেশন সব রুলস ক্লিয়ার হয়ে যাবে। বলো অপটেটিভ সেন্টেন্সে সেড এর পরিবর্তে উইশড, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। আর এই যে ভাইয়া প্রথমে তো এটা অ্যাসার্টিভ হয়ে যাবে, তাহলে প্রথমে সাবজেক্ট আনবা, পরে সাবজেক্ট পরে একটা মাইট লিখে বার থেকে শেষ পর্যন্ত দেখে লিখে দিবে। সাবজেক্টের পরে একটা মাইট লিখবা, কারো মাথার উপর দিয়ে যাইলে শুনো, সাবজেক্ট পরে একটা মাইট লিখে বার থেকে শেষ পর্যন্ত লিখে দিবে। এবার হচ্ছে ভাইয়া ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কি বলছে বলো তো ভাইয়া? ইম্পারেটিভ সেন্টেন্সের পরিবর্তন হয়ে যাবে সেড, ইনভার্টেড কমা। আর ইম্পারেটিভ সেন্টেন্স আর তেমন পরিবর্তন নাই, তুমি সেডের পরে দিবে অর্ডার, ইনভার্টেড কমার পরিবর্তে যেহেতু এটা হাবদ হবে তুমি দিবে টু। টু লিখে ভাইয়া মূল ভার থেকে শেষ পর্যন্ত যা আছে তা লিখে দেখে দিবে, মানে দেখে দেখে লিখে দিবে। ইম্পারেটিভ সেন্টেন্স অনেক বেশি পাবা ন্যারেশনে। আবার বুঝাবো, বলো ভাইয়া বিসমিল্লাহির রহমানির রহিম, সেড এর পরে তুমি অর্ডার, ইনভার্টেড কমার পরিবর্তে এটা যদি হ্যাঁ হয় তাইলে হবে টু, এটা যদি না হয় তাইলে হবে নট টু, লিখে মূল বার থেকে শেষ পর্যন্ত লিখে দেখে দিবে, দেখে দেখে লিখে দিবা। ভাইয়া বুঝছি আল্লাহর রহমতে, ভাই আল্লাহর রহমতে বুঝছো কি বলছি ভাইয়া? বলেছি ইম্পারেটিভ সেন্টেন্স আমাদের অনেক বেশি পাবো, একটু পরে আমি প্যাসেজ নারেশন করাবো। ইম্পারেটিভ সেন্টেন্স আমাদেরকে কি করতে হবে? এখানে তো সেডের পরিবর্তন পারবে, ইনভার্টেড কমার পরিবর্তে তুমি দিবে টু দিবে অথবা নট টু দিবে। এখন টু কখন দিবে? এটা যদি হ্যাঁ বোধক বাক্য হয় তাহলে দিব টু, এটা যদি না বোধক বাক্য তাহলে দেবো নট টু, লিখে এই বার থেকে শেষ পর্যন্ত দেখে দেখে লিখে দিবে। ওকে, এবার হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স ধরো। এক্সক্লামেটরি সেন্টেন্স ধরো ভাইয়া। এক্সক্লামেটরি সেন্টেন্স আমাদের এখন যেটা দেখবো সেটা হচ্ছে ভাইয়া, ওকে, এক্সক্লামেটরি সেন্টেন্স আমরা যেটি দেখবো ভাইয়া বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে ভাই সেট পরিবর্তন হবে, ইনভার্টেড কমা পরিবর্তন হবে, পারসন পরিবর্তন হবে, টেন্স পরিবর্তন হবে, শেষ। সেট পরিবর্তন হবে, ইনভার্টেড কমা পরিবর্তন হবে, পারসন টেন্স, বুঝছো? সেট পরিবর্তন হবে, ইনভার্টেড কমা পরিবর্তন হবে, এই যে ভাইয়া পারসন টেন্স, ওকে শেষ। অতিরিক্ত আর কোনো কথা বলবো না, যেহেতু এগুলো তোমরা জানো। এখন আমরা প্যাসেজ ন্যারেশনে যাব। আজকে দুই একটা বোর্ড প্র্যাকটিস করাইলে এইবার এতক্ষণ যারা মনোযোগ দিয়েছো অথবা দেওয়া নেই কোনো সমস্যা নেই, 5 মিনিট আমার সাথে এখন মনোযোগ দিতে হবে। বিসমিল্লাহ পড়ো, বলো প্যাসেজ ন্যারেশন করার 5টা টেকনিক। 1 নাম্বার, সবাই লেখো 1 নাম্বার টেকনিক, দুনিয়ার যেখান থেকে ন্যারেশন আসুক না কেন ওই প্যাসেজটা কে বলে এবং কাকে বলে। কি বলেছি?
দুনিয়ার যেখান থেকে প্যাসেজ ন্যারেশন আসুক না কেন, ওই প্যাসেজটা কে বলে এবং কাকে বলে এটা তোমাকে খুঁজে বের করতে হবে। যেখান থেকে প্যাসেজ ন্যারেশন আসুক না কেন, তোমার হচ্ছে দুইটা কাজ, যে এই প্যাসেজে কে কথা বলে এবং কাকে বলে, মানে কোন লাইনটা, প্রত্যেকটা লাইন তুমি কে বলছে কাকে বলছে, কে বলছে কাকে বলছে, প্রত্যেকটা লাইন তোমাকে এটা ঠিক করতে হবে, নাহলে জীবনে ন্যারেশন পারবা না। কি বলেছি? প্যাসেজ ন্যারেশনের আমাদের 1 নাম্বার কাজ, গালিবে বলছে প্যাসেজ ন্যারেশন 1 নাম্বার কাজ হচ্ছে কে বলে এবং কাকে বলে। প্রত্যেকটা লাইন ধরো এই যে আমি একটু পরে প্যাসেজ ন্যারেশন করাবো, প্রত্যেকটা লাইন কে বলে এবং কাকে বলে, কে বলে এবং কাকে বলে, এটা তোমাকে খুঁজে বের করতে হবে। বুঝাইতে পেরেছি? বুঝছি ভাইয়া? প্যাসেজ ন্যারেশন 1 নাম্বার কাজ হচ্ছে কে বলছে এবং কাকে বলছে, বক্তা এবং শ্রোতা খুঁজে বের করা। ওকে, দ্বিতীয় ধরো 2 নাম্বার কাজ ধরো, এই যে আমি এখন যে কথাগুলো বলি এই কথাগুলো অনেক পোলাপাইন পারে না, এই কারণে প্রেজেন্টেশন করতে পারে না। দ্বিতীয় ধরো বলো টেকনিক 2, রিপোর্টিং ভার্বটা। দেখবা অনেক সময় রিপোর্টিং ভার্বটা বাক্যে থাকবে না, অনেক সময় রিপোর্টিং ভার্বটা বাক্যের মাঝে থাকে, অনেক সময় রিপোর্টিং ভার্বটা বাক্যের শেষে থাকে। তোমার এত কিছু দেখার দরকার নাই, তুমি যে লাইনটা নিয়ে কাজ করবে সেই লাইনে রিপোর্টিং ভার্বটা বাক্যের প্রথমে লিখতে হবে। সবাই ধরো 2 নাম্বার টেকনিক, রিপোর্টিং ভার্বটা মাঝে থাক, শেষে থাক, আগে থাক, তোমাকে অবশ্যই সবার আগে নিয়ে, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় রিপোর্টিং ভার্বটা একদম প্রথমে, সবকিছুর প্রথমে নিয়ে আসতে হবে। আচ্ছা, এটা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি প্র্যাকটিস, তারপরে তুমি যে বিষয়টি একদম সহজে বুঝবা। বিসমিল্লাহির রহমানির রহিম, খেয়াল করো সবাই। এই যে ভাই, ইউ লুক এ লিটল বিট লাইক মাই ব্রাদার জেনি সেড টু দ্য অথরিস। বলো সেড এটা কি? রিপোর্টিং ভার্ব। সবাই এই লাইনটা পড়ো। এই যে এই লাইনের রিপোর্টিং ভার্বটা কি বাক্যের প্রথমে নাকি শেষে? শেষে। বলো রিপোর্টিং ভার্বটা বাক্যের প্রথমে থাক, মাঝে থাক, শেষে থাক, না থাক। আমি আবার বলছি, অনেক বাক্যে প্রেজেন্টেশন আমরা করতে যাবো, রিপোর্টিং ভার্ব থাকবে না, তোমার কোনো টেনশন করার দরকার নেই, তুমি বুঝে শুনে আগে রিপোর্টিং ভার্ব লিখতে হবে। তাহলে ভাইয়া যে বাক্যে আমরা করবো না কেন আমাদের প্রথমে রিপোর্টিং ভার্ব লিখতে হবে। এই যে ভাইয়া প্রথমে তুমি রিপোর্টিং ভার্ব লিখবে, আমি একটু পরে প্র্যাকটিস দেখাবো। তাহলে ভাইয়া রিপোর্টিং ভার্বটা প্রথমে থাক, মাঝে থাক, শেষে থাক, তোমাকে প্রথমে নিয়ে আসতে হবে। ওকে, রিপোর্টিং ভার্বটা সবসময় প্রথমে নিয়ে আসতে হবে, এবং এই রিপোর্টিং ভার্বের আগে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট লিখতে হবে, রিপোর্টিং ভার্বের পরে রিপোর্টিং ভার্বের অবজেক্ট লিখতে হবে। এটা সবার আগে তোমাকে কাজ করতে হবে। সবাই এটা 2 নাম্বার টেকনিক লিখে ফেলো। 2 নাম্বার টেকনিক লিখে ফেলো, যে রিপোর্টিং ভার্বটা প্রথমে থাক, মাঝে থাক, শেষে থাক, আমাকে প্রথমে নিয়ে আসতে হবে, এবং সবকিছুর আগে রিপোর্টিং ভার্ব লিখে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট লিখবো, অবজেক্ট লিখবো, তারপর পরিবর্তন করব। চলো, আর নিয়ম কিছু বোঝা লাগবে না। এবার হচ্ছে আমরা বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করব। সবাই ধরো ঢাকা বোর্ড 2019 সালে বোর্ড কোশ্চেন ধরো। সবাই ধরো কিভাবে প্র্যাকটিস করতে এখন দেখো। ওকে, নাফিস বলছে একটু স্লো। আচ্ছা নাফিস, আমি এখন এই যে এই প্যাসেজটা যে আমি করাবো, দেখবে একটা কথা অনেকবার বলবো, কারণ হচ্ছে আমি 100% প্যাসিনেশনটা বুঝাবো আমি ক্লাস করার পর। আচ্ছা তোমরা কি বলো তো, তোমরা এমন কেন? কে কি নিউজ মিউজ দিছে, বুমবাং লিখছে, তুমি সবকিছু রিপ্লাই দিতে হবে বলো? আল্লাহ 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 বাবুরে, আমার মোহাম্মদ হোসাইরির আর 3টা টেকনিক লাগবে না, এখন আমি সেগুলো বলে দিব, মানে তোমাদের এখন অতিরিক্ত কিছু জানা লাগবে না। এদিকে খেয়াল করো সবাই, ঢাকা বোর্ড 2019 বলেছ, এটা 2বার পড়ো। হোয়ার ডু ইউ লাইক টু গো স্যার, আস্কড দ্য টিকেট সেলার। কক্সেস বাজার রিফ্লেক্ট দ্য স্ট্রেঞ্জার। হাউ মেনি টিকেটস ডু ইউ নিড? I will buy 5 tickets. Take these tickets. They will cost 3000 টাকা, said the ticket seller. আমি এবার বলবো অর্থ সহ। Where do you like to go, স্যার? আপনি কোথায় যেতে চাচ্ছেন স্যার? Asked the ticket seller. টিকিট বিক্রেতা এটা জিজ্ঞেস করলো। কক্সেস বাজার রিফ্লেক্ট দ্য স্ট্রেঞ্জার। আগন্তুক উত্তর দিল, আমি কক্সবাজার যেতে চাই। How many tickets do you need? আপনার কতটা টিকিট প্রয়োজন? I will buy 5 tickets. আমার 5টা টিকিট প্রয়োজন। Take these tickets. এই সবগুলো টিকিট নিয়ে যান। They will cost 3000 টাকা, এগুলো 3000 টাকা। Said the ticket seller. টিকিট সেলার বলল। আচ্ছা, এবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কিভাবে প্র্যাকটিস করবে সেটা খেয়াল করো। প্রথমে তুমি সবসময় একটা লাইন নিবে, গতকালকে মডিফায়ার্স যেভাবে করেছি ঠিক আজকে এইভাবে একটা লাইন নাও। সবাই এই লাইনটা নাও, নিয়ে এবার আমাকে বলো এই প্যাসেজটা কে বলে কাকে বলে? এই প্যাসেজটা টিকিট সেলার কথা বলে কার সাথে কথা বলে? এই প্যাসেজ টিকিট সেলার স্ট্রেঞ্জারের সাথে কথা বলে। সবাই আগে এটা লিখে ফেলো,
এই প্যাসেজটা কে কার সাথে কথা বলে, শুধু এই প্যাসেজ না, কোন প্যাসেজ বলে আমি তোমাকে বুঝাই দিব যে শুধু দৌড়বা যে কে কাকে বলে। এই প্যাসেজে কার সাথে কথা হচ্ছে, টিকিট সেলারের সাথে স্ট্রেঞ্জারের সাথে কথা হচ্ছে, শেষ। এবার বলো, হোয়ার ডু ইউ লাইক টু গো স্যার আস্ক দ্য টিকিট সেলার, এই কথা কে কাকে বলছে দেখে তোমরা বলো তো, বলো হোয়ার ডু ইউ লাইক টু গো স্যার আস্ক দ্য টিকিট সেলার, এই কথা কে কাকে বলছে? এই কথা টিকিট সেলার বলছে। কাকে বলো তো, টিকিট সেলার কাকে বলছে? স্ট্রেঞ্জারকে বলছে। তাহলে ভাইয়া রিপোর্টিং ভার্বটা এখানে বাক্যের শেষে তুমি কিন্তু প্রথমে নিয়ে আসবা। দেখো কিভাবে প্র্যাকটিস করবা। প্রথমে একটা লাইন নিয়েছো, সুন্দর করে ভাইয়া প্রথমে একটা লাইন নিয়েছো, এখন এই লাইনটা প্র্যাকটিস করবা কিভাবে। দেখো তুমি প্রথমে রিপোর্টিং ভার্বটা নিয়ে আসছো, আস্কড। আস্কড এই প্রশ্নটা কে করছে? আস্কড। প্রথমে রিপোর্টিং ভার্ব নিবা, পরে নিবা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। এই প্রশ্নটা কে করছে বলো? টিকিট সেলার। টিকিট সেলার আস্ক করছে কাকে? স্ট্রেঞ্জারকে। ভাই কোনো গাইড ফলো করবা না, আমি এখন যেভাবে বলে দিই ফলো করবা না, মানে হচ্ছে কোন গাইড কি বলে এত কিছু দেখা দরকার নেই, তুমি সুন্দর করে বিষয়টা বুঝো। প্রত্যেকটা লাইনকে তুমি আমি এখন যেভাবে করাচ্ছি ঠিক এভাবে করবা। প্রথমে তুমি ওই লাইনের রিপোর্টিং ভার্বটা আগে লিখে ফেলবা। দুনিয়ার কেউ যদি তোমাকে ন্যারেশনে আটকাইতে পারে আমাকে বলিও। প্রথমে রিপোর্টিং ভার্বটা লিখবে, পর ওই রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে সেটা লিখবে, অবজেক্টকে লিখবা। এবার কেউ তোমাকে আটকাতে পারবে না, এবার প্রত্যেকটা সেন্টেন্স ন্যারেশন হয়ে যাবে, দেখবা। এই যে ভাইয়া বলো তো, টিকিট সেলার আস্কস দ্য স্ট্রেঞ্জার হোয়ার ডু ইউ লাইক টু গো স্যার, বলো হোয়ার ডু ইউ লাইক টু গো। স্যার, স্যার থাকলে রেসপেক্টফুলি বা পোলাইটলি, মানে আমি যদি তোমাকে বলি স্যার, মানে এটা হচ্ছে সম্মানের সহিত, রেসপেক্টফুলি বা পোলাইটলি ভদ্রতা সহকারে। এটা এখন আর আমি বুঝাবো না, তুমি এখন যেটা মূল্য তো বোঝানো দরকার সেটা খেয়াল করো। বলো হোয়ার ডু ইউ লাইক টু গো, এটা কোন ধরনের সেন্টেন্স? ইন্টারগেটিভ সেন্টেন্স। তাহলে পরিবর্তন হবে কয় জায়গায়? আমরা এখানে তো আস্ক লিখেছি, পরিবর্তন নাই। এই যে ইনভার্টেড কমা, এখানে হোয়ার যেহেতু ডাব্লিউ ওয়ার্ড আছে, ডাব্লিউ ওয়ার্ড থেকে যাবে। ডু ইউ লাইক টু গো, এটা ইন্টারগেটিভ, ইন্টারগেটিভ হয়ে যাবে অ্যাসার্টিভ। ডু বাদ দাও, ইউ কোন পারসন? সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন কাকে ফলো করে? অবজেক্ট। অবজেক্ট যেহেতু থার্ড পারসন আছে, ইউ থার্ড পারসন চলে যাবে, ইউ এর থার্ড পারসন হচ্ছে হি। হি লাইক প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট, হি লাইকড টু গো। দেখো তো হয়ে গেছে কিনা প্রত্যেকটা লাইন। এবং আমি বলছি না কোন বোর্ড আমাকে বলো, আমি প্রত্যেকটা বোর্ড তোমাকে এভাবে করে দিব। তুমি শুধু কি করবা, প্রথমে লিখবা রিপোর্টিং ভার্ব, বইতে কি লিখছে এরপরে লিখবে রিপোর্টিং ভার্ব সাবজেক্ট, রিপোর্টিং ভার্ব অবজেক্ট, লিখে লাইনটা এটা সামনে এনে সেন্টেন্স ন্যারেশনের মতো করে দিবা উত্তর। বুঝছো? বুঝছো ভাইয়া? তাহলে এখানে আমরা কেন ডাব্লিউ ওয়ার্ড দিছি? যেহেতু ইন্টিগ্রেটেড সেন্টেন্স, ডাব্লিউ ওয়ার্ড থাকলে ডাব্লিউ ওয়ার্ড। হায় আল্লাহ, না টু গো গন হবে না তো ভাইয়া। টু গোই হচ্ছে টেন্স, এটা তো টেন্সের ভার্ব না তো, বুঝো নি? টু গো পরিবর্তন হবে না, কারণ টু গো তো টেন্সের ভার্ব না। একটু ওয়েট করো ভাইয়া। আচ্ছা তোমরা পরবর্তী লাইন পড়ো, কক্সেস বাজার রিফ্লেক্ট দ্য স্ট্রেঞ্জার। সব বোর্ড করাইতে পারবো, কোনো সমস্যা নেই। তুমি শুধু আমি যেভাবে পদ্ধতিতে দিচ্ছি এই পদ্ধতিতে অ্যাপ্লাই করতে পারবে না। তুমি যদি মনে করো যে আমি তো আর তুমি একটা বোর্ড প্র্যাকটিস করবে না আর বলবা যে আমি তো ভাই ন্যারেশন পারি না, তাইলে কি হইলো? তুমি তো অন্তত দু একটা বোর্ড প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আচ্ছা এবার ভাইয়া প্রথম লাইন ন্যারেশন তুমি করতে পেরেছো, এবার হচ্ছে আমরা দ্বিতীয় লাইন নিয়ে কাজ করবো। তাহলে এই লাইন কেটে দাও, মানে এই লাইন তুমি বুঝছো, এখানে তোমার কোনো ভুল নাই, ধরে নাও। এবার হচ্ছে ভাইয়া কক্সেস বাজার রিফ্লেক্ট দ্য স্ট্রেঞ্জার, একটা ফুল স্টপ। এখন আমরা এই লাইন নিয়ে কাজ করব, সবাই এই লাইন নিয়ে কাজ করবো। আচ্ছা
এই যে ভাইয়া কক্সেস বাজার রিফ্লেক্ট দ্য স্ট্রেঞ্জার, বলো তো এই কথা কে কাকে বলছে? আমি জানি তোমরা উত্তর দিতে পারবো, আমি তোমাদের থেকে আজকে বেশি নিচ্ছি না। স্যারের জায়গায় তো মানে মানে সে কিভাবে এই কথা বলছে রেসপেক্টফুল, এগুলো তোমরা জানো, আমি স্যারটা এখন বুঝাবো না। আচ্ছা বুঝে দেখে দিব, আমি মূলত প্যাসেঞ্জার বুঝাচ্ছি, সঠিক উত্তর কিভাবে দিবে সেটার পরে। কক্সেস বাজার রিফ্লেক্ট দ্য স্ট্রেঞ্জার, ভাইয়া আমি কি বলছি প্রত্যেকটা লাইনের আগে কি আনবো? রিপোর্টিং ভার্ব। তাহলে বলো এটা রিপ্লাই দিয়েছে, রিফ্লেক্ট দিয়েছে, বলো এই কথা কে রিফ্লেক্ট দিয়েছে? রিপ্লাই দিয়েছে স্ট্রেঞ্জার। আমি পুরোটা লিখলাম না, বলো স্ট্রেঞ্জার রিফ্লেক্ট কাকে দিয়েছে? টিকিট সেলারকে। দেখো তোমার হয়ে গেছে কিনা, এখন তোমাকে কে আটকাতে পারবে বলো তো? বলো স্ট্রেঞ্জার রিফ্লেক্ট দ্য টিকিট সেলার, স্ট্রেঞ্জার টিকিট সেলারকে রিপ্লাই দিয়েছে, বুঝো না ভাইয়া? স্ট্রেঞ্জার রিপ্লাই দিয়েছে টিকিট সেলারকে। ওকে, এবার কি দিয়েছে? কক্সেস বাজার। আচ্ছা তুমি আমাকে বলো তো গালিব ভাই কই যান? আমি বলছি ঢাকা। এটা ঢাকা মানে কি? ঢাকা মানে আমি ঢাকা যাই। তাহলে আমি যদি তোমাকে বলি ঢাকা, এই ঢাকাটা কি আসলে একটা বাক্য না? এই ঢাকাটার সাথে আরো আছে, কি আছে? আমি ঢাকা যাই। ওই যে প্রশ্ন যেটা বলছি সেখান থেকে কিছু আসবে। এটা আমি তোমাকে বলছি যে তুমি কি খাও, মানে তুমি বলছো ভাত, এটা কোনো হইলো না? তুমি বলে আমি ভাত খাই, তাই না? এখন ভাতের আগে পরে তো কিছু অংশ আছে, সেটা কোথায় থেকে? ওই যে প্রশ্ন থেকে পাবো। সেম একইভাবে এই যে ভাই এখানে কক্সেস বাজার, এই কক্সবাজার আসলে তো একটা বাক্য নেই, কক্সবাজারের সাথে ওই যে প্রশ্ন থেকে আসবে। কোথায় থেকে আসবে বলো তো ভাইয়া? প্রশ্ন থেকে আসবে। এবং তোমরা কি এটা করতে পারবা? ভাই পারবা? প্রশ্ন থেকে আসবে, কি আসবে বলো তো? এই যে ভাই বল আই লাইক টু গো টু কক্সবাজার, বলো। এই যে ভাই বলো এখানে, এখানে হবে আই, আই লাইক টু গো টু, টু টু গো টু ভাইয়া কক্সেস বাজার, বুঝো নাই? এবার তুমি তো পরিবর্তন করতে পারবা, কক্সবাজার মানে তো আমি কক্সবাজার যেতে চাই, তাহলে এটা পরিবর্তন করো তো ভাইয়া। ভাইয়া এই যে ভাইয়া স্ট্রেঞ্জার রিফ্লেক্ট দ্য টিকিট সেলার, যেহেতু ভাইয়া এই যে ভাইয়া খেয়াল করো, এটা ইনভার্টেড কমা দাও, বল আই লাইক টু গো টু কক্সেস বাজার, ইনভার্টেড কমা দিয়েছো। বিসমিল্লাহির রহমানির রহিম, ভাইয়া রিপ্লে যেভাবে আছে রিপ্লে থাকুক, এটা পরিবর্তন হবে না, এটা পরিবর্তন হবে না। ইনভার্টেড কমার পরিবর্তে দিবে দ্যাট। বলো আইকন পারসন ফার্স্ট পারসন কাকে ফলো করে? সাবজেক্ট। সাবজেক্ট তো থার্ড পারসন আছে, আই থার্ড পারসন, আই থার্ড পারসন হচ্ছে হি, প্রেজেন্ট হয়ে যাবে পাশে, হি লাইকড টু গো টু কক্সবাজার। ভাইয়া টু গো এটা তো টেন্স না, টেন্সের পরিবর্তন, কিন্তু টু গো তো টেন্স না, এটা বুঝতে হবে তোমাকে। অনেকে মনে হচ্ছে টু গন হয়ে যাবে, টু গো কিন্তু টেন্স না। তাহলে বলে হি লাইক টু গো টু কক্সবাজার, হয়ে গেছে না পরিবর্তন ভাইয়া? এইভাবে আমি বলছি, আমি তোমাকে তুমি আগে বুঝতে না, এই কারণে পরিবর্তন করতে পারতা না ভাইয়া। ভাইয়ার কথা বুঝছো? প্রত্যেকটা নেয়ারেস্ট প্যাসেজ যারা যারা সেন্টেন্স নেশন পারে তারা প্যাস নেশন পারবে। আচ্ছা এবার সবাই এটা বুঝছো, এবার পরবর্তী লাইন নিয়ে আমরা কাজ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে ভাইয়া, হাউ মেনি টিকেটস, সবাই একটু ধরো ভাইয়া, হাউ মেনি টিকেটস, এই ভাইয়া হাউ মেনি টিকেটস ডু ইউ নিড, বলো এই কথা কে কাকে বলছে আগে তোমরা আমাকে বলো তো, বলো সবাই আমাকে বলো, হাউ মেনি টিকেটস ডু ইউ নিড এই কথা কে কাকে বলছে? তুমি দুইটা ন্যারেশন, আমি যেভাবে এখন প্র্যাকটিস করাচ্ছি কিচ্ছু করা লাগবে না ভাইয়া, দুইটা ন্যারেশন করতে পারবে না আমার মতো? এখন ভাইয়া যেভাবে করাচ্ছি এইভাবে কি দুইটা ন্যারেশন করতে পারবে না? ভাইয়া বলো তো, হাউ মেনি টিকেটস ডু ইউ নিড এই কথা কে কাকে বলছে? সবাই সবাই একটু কমেন্টসে জানো যে হাউ মেনি টিকেটস ডু ইউ নিড এই কথা কে কাকে বলছে? টিকিট সেলার। আচ্ছা টিকিট সেলার জিজ্ঞেস করছে স্ট্রেঞ্জারকে, বলো টিকিট সেলার আস্কড দ্য স্ট্রেঞ্জার। ভাই হয়ে গেছে না তোমার? তুমি এই প্রত্যেকটা সময় আগে রিপিটিং ভার্ব লিখবা, রিপিটিং ভার্বের সাবজেক্ট লিখবা, রিপিটিং ভার্ব অবজেক্ট লিখবা। বিশ্বাস করো নেয়ারেশন তোমাকে কেউ আটকাতে পারবে না। এবার তুমি ইনভার্টেড কমা দাও, দিয়ে তুমি লেখো হাউ মেনি টিকিটস, এবার তুমি নিজে আবার পরিবর্তন করবে, বলো হাউ মেনি টিকিটস ডু ইউ নিড, বলো হাউ মেনি টিকিটস ডু ইউ নিড, বুঝো নেবে? আচ্ছা এবার তোমার পরিবর্তন করতে হবে তো, তো তুমি বলো টিকিট সেলার আস্কড দ্য স্ট্রেঞ্জার, যেহেতু ডাব্লিউ চট আছে ডাব্লিউ চট থাকবে। আচ্ছা এবার আরেকটা জিনিস খেয়াল করে, এখানে কিন্তু এই ডাব্লিউ চটটার সাথে হাউ মেনি টিকিটস এগুলো একটা শব্দ,
একটা শব্দ মানে এটা, এইটা কিন্তু ইন্টারগেটিভের অংশ। ইন্টারগেটিভের অংশ হচ্ছে ডু ইউ নিড, বুঝছো? তো এখন ভাইয়া এই যে বললে টিকেট সেলার আস্কস দ্য স্ট্রেঞ্জার হাউ মেনি টিকেটস, এই হাউ এর সাথে মেনি টিকেটস একটা অংশ। এবারে ভাইয়া ডু ইউ নিড এটা হয়ে যাবে অ্যাসার্টিভ। তাহলে অ্যাসার্টিভ তো ডু দ্বারা শুরু হয় না, কেটে দাও। ইউ কোন পারসন? সেকেন্ড পারসন অবজেক্টকে ফলো করে। অবজেক্ট যদি থার্ড পারসন আছে, ইউ থার্ড পারসন হবে। ইউ থার্ড পারসন হচ্ছে কি বলতো? হি। নিড হয়ে যাবে নিডেড। বুঝো নি ভাইয়া? বলো টিকেট সেলার আস্কস দ্য স্ট্রেঞ্জার হাউ মেনি টিকেটস হি নিডেড। হয়েছে বলো? টিকেট সেলার আস্কস দ্য স্ট্রেঞ্জার হাউ মেনি টিকেটস হি নিডেড। বুঝছো ভাইয়া? তাইলে প্রত্যেকটা তো সেন্টেন্স ন্যারেশনে, তুমি যদি এরপর না পারো তাইলে তো হবে না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। এই যে তোমরা পারতেছো ভাইয়ের জন্য, তোমরা যদি আমাকে আমার প্রতি বিন্দু পরিমাণ আন্তরিকতা থাকে, 2-3টা বোর্ড এইভাবে করো, দেখবে ন্যারেশনের উত্তর দিয়ে আসতে পারো। 2-3টা বোর্ড, কিচ্ছু করা লাগবে না, শুধু কে কাকে বলে এটা দেখো ভাইয়া। আই উইল বাই 5 টিকেটস, কে বলছে কাকে বলছে? কেন ন্যারেশন পারো না জানো? বলো আই উইল বাই 5 টিকেটস, এই বাক্যের রিপোর্টিং ভার্ব নাই, রিপোর্টেড কে বলছে কাকে বলছে কিছু আছে নাই, কিন্তু তোমাকে প্রথমে এটা কাজ করতে হবে। আই উইল বাই 5 টিকেটস এই কথা কে কাকে বলছে? আই উইল বাই 5 টিকেটস এটা হচ্ছে স্ট্রেঞ্জার বলছে। বলো স্ট্রেঞ্জার, স্ট্রেঞ্জার সেইড, স্ট্রেঞ্জার সেইড। অথবা তুমি টোল্ড দিতে পারো একসাথে, একসাথে টোল্ড দিলে তোমার জন্য সহজ হবে। স্ট্রেঞ্জার টোল্ড কাকে বলছে? টিকিট সেলারকে বলছে। হয়ে গেছে না ভাইয়া তোমার? এই অংশটাকে যদি সুন্দর করে করতে পারো আর কোনো টেনশন না। বলো স্ট্রেঞ্জার টোল্ড দা টিকিট সেলার। বলো এবার ইনভার্টেড কমাতে বলো আই উইল বাই 5 টিকিটস। ওকে, এবার তুমি পরিবর্তন করো। এখানে তো টোল্ড দিয়েছে, আর কোনো সমস্যা নেই। ইনভার্টেড কমার পরিবর্তন, বলো ইনভার্টেড কমার পরিবর্তন কি হবে? দ্যাট। বলো আই কোন পারসন? ফার্স্ট পারসন। কাকে ফলো করে? সাবজেক্ট। সাবজেক্ট যদি থার্ড পারসন, আই থার্ড পারসন, আই থার্ড পারসন কি বলো তো আমাকে? হি। উইল হয়ে যাবে উড। হি উড বাই, উড এর পরে সবসময় ভার্বের বেস ফর্ম হবে হি উড বাই 5 টিকেটস। সহজ না? এখন তোমরা বলবে যে ভাই এই বোর্ড সহজ, আরেক বোর্ড। আমি বলছি বিশ্বাস করো, কোন বোর্ড শুধু এইভাবে করো। একটা লাইন নাও, ওই লাইন কে বলছে কাকে বলছে শুধু এটা ধরতে পারলে তুমি তোমার মতো করে ফেলবা। প্যাসেজে কি আছে এটা তোমার এত কিছু না দেখলে চলবে, বুঝছো? মানে তুমি যদি বুঝো আর কি বিষয়টা, তাহলে বলো স্ট্রেঞ্জার টোল্ড দা টিকেট সেলার দ্যাট হি উড বাই 5 টিকেটস। হয়েছে না ভাইয়া? রিপ্লাই দিলেও চলবে, কোনো সমস্যা নেই। টোল্ড দিলেও চলবে, রিপ্লাই দিলেও চলবে, মানে বুঝলে। আমি হচ্ছে কঠিন করতে চাচ্ছি না, মানে সহজে কিভাবে জিনিসটা বুঝে যাও। এবার হচ্ছে ভাইয়া, এবার পরেরটা ধরো। এটা ভাইয়া টেক দিস টিকেটস, এই কথা কে কাকে বলছে? এটা তো ইম্পারেটিভ সেন্টেন্স। টেক দিস টিকেটস এটা কে কাকে বলছে বলো তো? মানে টিকেট গুলো নাও, এটা তো টিকেট সেলার বলছে। বলো টিকেট সেলার অর্ডার্ড, অর্ডার্ড কাকে বলছে? স্ট্রেঞ্জার। দেখো হয়ে গেছে না তোমার? তুমি কিছুই তো বইতে নেই, কিন্তু তুমি তো সবে পারতেছ। বলো টিকেট সেলার অর্ডার দ্য স্ট্রেঞ্জার, কি বলছে? বলো টেক দিস টিকেটস। একটু আগে আমি কিন্তু তোমাকে এই প্রশ্নগুলো মানে ইম্পারেটিভ সেন্টেন্স পড়ে আসছি না? বলো যেহেতু তুমি অর্ডার দিয়ে দিয়েছো আর কোনো টেনশন নেই। এখন ইনভার্টেড কমার পরিবর্তে কি দিব? এই ইনভার্টেড কমার পরিবর্তে হাবোধকগুলো টু, নাবোধকগুলো নট টু। যেহেতু টেক দিস টিকেটের হাবোধক, তাহলে টু লিখে যা আছে তা হুবহু নকল করে দিব। বলো টিকেট সেলার অর্ডার দ্য স্ট্রেঞ্জার টু টেক দিস টিকেটস। হয়ে গেছে তোমার, বুঝো নেই? ন্যারেশন সহজ না? ইসরাত বলছো অন্য বোর্ড করে, তুমি ইসরাত সবাইকে বুঝাইতে হয়তো বুঝো নেই। এভাবে প্রত্যেকটা বোর্ড করে ফেলবা, বুঝছো? এবার বলো দে উইল কস্ট 3000 টাকা সেট দ্য টিকিট সেলার, এই কথা কে বলছে? টিকিট সেলার বলছে। কাকে বলছে? স্ট্রেঞ্জারকে বলছে। তাইলে বলো, বলো টিকিট সেলার সেট দ্য স্ট্রেঞ্জার সেট টু। আচ্ছা তুমি সেট জায়গায় একই সাথে এখন টোল্ড লিখে দিবে, তাইলে তোমার টেনশন নেই। বলো টিকিট সেলার টোল্ড দ্য স্ট্রেঞ্জার। লিখে ফেলছো, লিখে এবার লেখো ভাইয়া দে উইল কস্ট 3000 টাকা। বলো দে উইল
কস্ট 3000 টাকা, বুঝছো? এবার তুমি এটা পরিবর্তন করো, আমি বলছি তুমি নিজে নিজে করবা, কোনো টেনশন নেই ভাইয়া। তাহলে আমরা তো এটাতে অ্যাসার্টিভ টোল দিয়ে দিয়েছি, 5 জায়গায় পরিবর্তন হবে, দেখো এর বাইরে কোনো কিছু পরিবর্তন হয়? টোল দিছো, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট দাও, দিয়েছো, বলো দে কোন পার্সন, থার্ড পার্সন পরিবর্তনে যেভাবে সেভাবে উইল কি হয়ে যাবে, উড, উড কস্ট 3000 টাকা হয়ে গেছে তোমার, ফুল স্টপ দিয়ে দাও। কি বুঝো না বলো তো, কি বলো বলো ভাই, একটু ভাইকে মন থেকে বলো, সবাই বুঝছে আল্লাহর রহমতে? তোমরা যারা ইউনিভার্সিটি অ্যাডমিশন দিতে আগ্রহী এবং হচ্ছে তোমরা পাবলিক ইউনিভার্সিটিতে পড়তে চাচ্ছ, আমি তোমাদের সবাইকে যে বিষয়টি বলবো, আমাদের যে টার্গেট ডিউ চ্যালেঞ্জ স্কোয়াড, ইনশাল্লাহ এবছর ধরে নাও এটি হবে অনলাইন প্ল্যাটফর্মের এক অসাধারণ একটি কোর্স আল্লাহর রহমতে। দেখো ভাই, এদের এই কোর্সে তুমি যা যা পাবে, ইংরেজি, বাংলা, হিসেব বিজ্ঞান, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স, যারা ব্যবসা শাখা বিভাগের শিক্ষার্থী তাদের জন্য এটি, যারা মানবিক বিভাগের শিক্ষার্থী তাদের জন্য এটি, একদম ফুল প্যাকেজ, মাত্র 6000 টাকা কোর্স ফি। আমরা আগামীকাল পর্যন্ত অফার রেখেছি 3000 টাকা, তবে তুমি যে কোনো একটু মানে 1000 টাকা পাঠিয়ে এখন কনফার্ম করে রাখতে পারবা, ঠিক আছে? সো তোমরা যারা ভর্তি হতে চাচ্ছ, আমাদের 01307838501 এই নাম্বারে যোগাযোগ করবা। পুরো টিচার প্যানেল দেখেছো, কারা পড়াবে, কিভাবে পড়াবে এবং কিভাবে পড়াচ্ছি, কেমন সার্ভিস দিচ্ছি, বুংবাং করছি কিনা, ইনশাল্লাহ সেরা কিছু পাবা। সাঞ্চ কেমন হয়েছে সেটিও তোমরা অলরেডি সব দেখতে পাচ্ছ। সো নিঃসন্দেহে নিশ্চিন্তে আমাদের উপর বিশ্বাস রেখে এই বছর এগিয়ে যেতে পারো। আচ্ছা, তো বলে এই বোর্ড আমরা সবাই বুঝছি, একটু দ্রুত বলো, আল্লাহর রহমতে আমরা বুঝছি, সবাই বলতে হবে বুঝছি। আচ্ছা ভাই, এই যে মনে করো যে তুমি তুমি আমাকে বলছো, এক একজন দেখলাম এক একটা বোর্ড লেখে, মনে করো যে সেই বোর্ডটা 30 পারার বাইরে থেকে আসছে, তুমি হ্যাভ ইউ লার্ন ইউর লেসন, ফাদার সেড টু আরমান, এই লাইনটা কি তোমাদের এখানে কে পারবা না বলো তো? বলো তো তোমরা এখানে কে আছো যে পারবা না এই লাইনটা? ভাইয়া কে বলছে বলো তো? মানে এই প্যাচটা কার সাথে কথা হচ্ছে? ফাদারের সাথে আরমানের সাথে কথা হচ্ছে। এখন এই প্রশ্নটা কে কাকে করছে বলো তো? আরমান, আরমান আস্কড, সরি ফাদার আস্কড আরমান, হয়ে গেছে। এবার ভাইয়া হ্যাভ ইউ লার্ন, তাইলে এটা কিন্তু ডাব্লিউ চটটা, তাহলে ইফ দিবা, দিয়ে এবার বলো হ্যাভ ইউ লার্ন ইউর লেসন, এটা করো। তুমি কি বলো বলো তো ভাই, তুমি পারো না? আমার কথা বুঝছো? এইভাবে করে ভাইয়া প্লিজ বলছি, এইভাবে করে প্রত্যেকটি বোর্ড তুমি প্র্যাকটিস করতে পারবা ইনশাল্লাহ। আল্লাহ তো বুঝছো? তাহলে ভাই হ্যাভ ইউ লার্ন, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, আর পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করবো। যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস না পারো, পাস্ট পারফেক্টও করে ফেলতে পারবা। এটা কিন্তু ভাই হ্যাভ ইউ লার্ন, এটা কোন টেন্স আছে জানো? পাস্ট পারফেক্টে। বলো পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্টে থাকলে আমরা সেটাকে, স্যার আমি কি বলছি, সরি মানে বলি প্রেজেন্ট পারফেক্ট আছে, এটাকে আমরা নিব পাস্ট পারফেক্ট। ভাই বলবো কি, বলে ফেলছি, মানে হ্যাভ ইউ লার্ন এটা কিসে আছে? এটা পারবা না? সবাই দেখি করো তো। হ্যাভ ইউ লার্ন এটা প্রেজেন্ট পারফেক্টে আছে, তুমি নিবা পাস্ট পারফেক্টে। তাহলে ভাই খেয়াল করো, তুমি প্রথমে লিখছো ইফ, আমি তোমাকে এখানে লিখে বলো ফাদার আস্কড আরমান, ফাদার আস্কড আরমান, এবার তুমি এখানে লিখো ইফ, লিখে এবার বলো হ্যাভ, ইফ লিখে হ্যাভ কেটে দাও, ইউ কোন পারসন? সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন কাকে ফলো করে? অবজেক্ট কে, অবজেক্ট যেহেতু থার্ড পারসন আছে, ইউ থার্ড, মানে এই যে এটা থার্ড পারসন চলে যাবে, তাহলে এটা কি হয়ে যাবে বলো তো? ইউ হয়ে যাবে হি, লার্ন হয়ে যাবে হ্যাড, হি হ্যাড লার্নড। এরপরে ইউর, ইউর কোন পারসন? পারসন যেখানে দেখবে সেখানে কিন্তু পরিবর্তন হবে। এই যে ইউর কোন পারসন? সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন কাকে ফলো করে? অবজেক্ট, অবজেক্ট থার্ড পারসন হচ্ছে ইউর, থার্ড পারসন চলে যাবে ইউ, থার্ড পারসন হচ্ছে হিজ, হিজ লেসন। তো তুমি কোন বোর্ড পারো না আমাকে বলো? এভাবে করে প্রত্যেকটি বোর্ড তুমি প্র্যাকটিস করে ফেলো ভাইয়া, একটা একটা। এই যে ভাই হোয়ার আর ইউ, এই যে ভাই এখানে এই যে প্রশ্নগুলো, সেট দ্য স্কুল টিচার, এই যে এখানে টিচারের সাথে কার সাথে কথা হচ্ছে, বিশ্বাস আমার প্রতি এতটুকু রাখো যে প্রত্যেকটা এরকম, কার সাথে কার কথা হচ্ছে একটা একটা লাইন ধরে করো এভাবে।
আশা করি যেগুলো তোমরা পারবা। তোমাদের সবার জন্য শুভকামনা। আমি নেরেশন আমার মনে হচ্ছে বুঝাতে পেরেছি। আমি যেটা বোঝানো দরকার বুংবাং যেগুলো তোমরা পারো, আমি আমার মানে সহজ সিস্টেমে যেভাবে বোঝানো দরকার সেটা বুঝাইছি। ইনশাল্লাহ তোমাদের সাথে আগামীকালকে আমাদের মেগা ক্লাস শুরু হবে। আমার প্রত্যাশা থাকবে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী নিয়ে আমি বাংলা মেগা ক্লাস শুরু করব। এখানে তোমার একটা সুবিধা হচ্ছে কি, তুমি চাইলে অনেক এখন হয়তো কবিতাগুলো শেষ করতে পারবে না, আমি তোমাকে আগামীকাল রাতে 5টা কবিতা বলবো, দেন তুমি জাস্ট একবার ভালো করে দেখে নিবে, দেখবে যে তোমার মেমোরিতে ইনশাল্লাহ সব থাকবে। আর আমি একদম গল্প আকারে তোমাকে পুরো সব মুখস্থ করাই দিব। ওকে, ভাইয়ের জন্য দোয়া করি যেন আমি সুস্থ থেকে তোমাদের সবকিছু শেষ করে দিতে পারি এবং তোমরা যেন সুস্থতার সহিত পরীক্ষা দিতে পারো। দেখা হবে সবার সাথে আগামীকাল আমাদের যে প্রোগ্রাম বা আগামীকাল আমাদের যে মেগা ক্লাস, সে ক্লাসে তোমরা একটু চেষ্টা করো তোমাদের বন্ধু বান্ধবী সবাইকে জানিয়ে দিতে। ঠিক আছে, আমার একটু প্ল্যান আছে যে আগামীকাল অন্তত যেন মিনিমাম 7-8 হাজার শিক্ষার্থী যেন আমাদের লাইভে থাকে। এতে করে এবছর ছিল 15,000 টার্গেট, কিন্তু তোমাদের মানে ওই যে একটা থাকে না ব্যবসা, ওইভাবে পাচ্ছি না। ওকে ভাইয়া, ভাইয়ের জন্য দোয়া করো, তোমরাও ভালো থাকো। আসসালামু আলাইকুম।